চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তিনি খুব গুণী একজন মানুষ। তিনি অনেক গুণের অধিকারী। তিনি একজন কবি, তিনি একজন আবৃত্তিকার, কলামিস্ট, উপস্থাপক, সাংস্কৃতিক সংগঠক এবং সেই সাথে তিনি একজন নাট্যকর্মী। যে দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কবি জুয়েল এনামুল। শুভ সকাল, কেমন আছেন? হ্যাঁ, শুভ সকাল। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই একটু যে লেখালেখির যে আগ্রহটা, যে শখটা, এটি কিভাবে এসেছিল? সেটা একদম বলতে পারেন ছোটবেলা থেকেই। আচ্ছা। আমি যখন পঞ্চম শ্রেণী পাশ করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছি, সেটা হচ্ছে 1987, তখন থেকেই আমি বই পড়া শুরু করি এবং আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমি শরৎ সমগ্র পড়ে ফেলি। আচ্ছা। তারপর থেকে বিভিন্ন লেখকের লেখা পড়ি। পড়তে পড়তে আমার মাঝে লেখার একটা আকাঙ্ক্ষা জেগে ওঠে। তারপর দেখা যেত ছোটোবেলায় দুষ্টুমি করে বন্ধুরা ঘুরে ফেরা যখন করতাম তখন যে কোনো কিছু নিয়ে, আমার একটা সহপাঠী বন্ধু ছিল, সেও ছড়া বলতো, আমিও ছড়া বলতাম, তাৎক্ষণিক প্রতিযোগিতা করতাম। বলো তো এইটা নিয়ে তুমি 2 লাইন বলো, আচ্ছা, কে ভালো বলতে পারে। এইভাবে করতে করতে লেখার শুরু আর কি, সেই ছোটবেলা থেকেই। প্রথম কত বছর বয়সে আপনি কবিতা লিখেছেন? আমার বয়স হবে তখন 13 কিংবা 14। আচ্ছা। 13 অথবা 14, 13 হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমি লিখেছিলাম, কখনো যারে বাসিনি ভালো, সারাটা সময় ভেবেছি কালো, কি করে সে আপন হলো, কবিতা আমায় বুঝিয়ে বলো। চমৎকার। এই বয়সে, এত ছোট বয়সে, তখন কি প্রেমের ভাবটা বুঝতেন যে আসলে প্রেম কাকে বলে? আসলে এখানেই হচ্ছে একটা আশ্চর্য ব্যাপার। কবিতাটা যেই শুনে মনে হয় এটা প্রেমের কবিতা, কিন্তু আসলে কিন্তু এটা প্রেমের কবিতা না। তাহলে প্রেম কবিতার কথা? হ্যাঁ, প্রেম তো আসলে অনেক কিছুর সঙ্গেই করা যায়, তাই না? অবশ্যই। আমরা যে মানে একটা প্রেম করতে গেলে যে একটা নারীর প্রয়োজন পড়বে, একটা মেয়ের প্রয়োজন পড়বে, সেটা তো না। না, অবশ্যই না। আমি আমার লেখালেখিকেও সঙ্গে ভালোবাসতে পারি, তার সঙ্গে প্রেম করতে পারি। যেমন আমি এখনো আমার লেখনীর সাথে আমি প্রেম করি। হঠাৎ করেই যখন লেখা শুরু করলাম আর এই যে প্রচুর পড়ছি, এটা থেকেই আমার যে আমি জিজ্ঞেস করছি, কখনো যারে বাসিনি ভালো, মানে আমি তো এই পড়াশোনাটাকে এত বেশি ভালোবাসিনি। হ্যাঁ, আমি ওই জায়গা থেকে আমি সেটা লিখেছি, সারাটা সময় ভেবেছি কালো। আমি বলছি পড়াশোনা করে কী হবে, প্রাতিষ্ঠানিক পড়াশোনা করব, কিন্তু প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরে যে আরও কিছু পড়াশোনার প্রয়োজন আছে ওগুলো চিন্তা করিনি তখন। যে এই যে প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরে যে পড়াশোনাটা, এটাকে যে এত ভালোবেসে ফেললাম, ওইটাই আমি আমার কবিতায় লিখেছি। আচ্ছা, এমনিতেও নর্মালি কবিদের সম্পর্কে আমাদের মাঝে একটা ইমেজ আছে, কবিরা খুব প্রেমিক পুরুষ হন, পাশাপাশি প্রেমিক যারা মেয়ে আছে তারা প্রেমিক মহিলাও হতে পারে। কিন্তু এই যে প্রেমিক একটা ভাব, একটা প্রেমের একটা আদান প্রদান হতে পারে, সেটা তার প্রিয়জনের সঙ্গে কিংবা তার মার সঙ্গে, তার বাবার সঙ্গে, তার ভাই বোন, আত্মীয় স্বজন, যে কোনো একটা বস্তুর সঙ্গেও কিন্তু হতে পারে। এই যে প্রেমের যে আবেগটা, ভালোবাসার আবেগটা, এটা হয়তো বা নর্মাল মানুষের থেকে কবিদের একটু বেশিই হয়। এই কথাটি আসলে কতটুকু সত্য? এটা অবশ্যই একদম শতভাগ সত্য। কারণ একজন লেখক, একজন কবি, তার দৃষ্টিটা হচ্ছে প্রেমের দৃষ্টি। সে পৃথিবীর যা কিছু আছে কোনো কিছুকেই সে খারাপ দৃষ্টিতে দেখতে পছন্দ করে না। আপনি প্রতিবাদ করছেন, সেটাকে আমি আমার প্রেমের দৃষ্টিতে দেখছি, পজিটিভলি দেখছি। আমি দেখছি যে তার প্রতিবাদটা প্রয়োজন, এটাও একটা প্রেম। আমি একজনকে ভালো লাগছে, তার প্রতি একটা ভালো লাগা, এটাও একটা প্রেম। প্রেমের তো আসলে
কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই আসলে, এবং কখনো বলেও শেষ করা যায় না, শেষ করা যাবে না। আচ্ছা, সাংস্কৃতিক অঙ্গন নিয়ে আসলে এখন এই মুহূর্তে আপনার ভাবনা কি? যেহেতু আমরা একটা রিসেন্টলি গণ অভ্যুত্থান, যে বৈষম্য বিরোধী আন্দোলন পার করলাম এবং এখন একটা ক্রাইসিস মোমেন্টে পার করছি, আসলে বুঝে উঠতে পারছি না কি হচ্ছে আমাদের দেশে, কিংবা আমরা আসলে কোন কোন বিষয়ে একটু সংস্কার চাই, বা সাংস্কৃতিক অঙ্গনটা তো সব সেক্টরে দেখা হলেও এই সেক্টরটা কোথাও না কোথাও একটু পিছিয়ে থাকে সংস্কারের দিক দিয়ে, হয়তো বা এটা পরে করলেও হয়, এরকম চিন্তা ভাবনাও থাকতে পারে। সেই জায়গা থেকে আপনার ভাবনা কি? আমার দৃষ্টিতে আমি মনে করি যে শিক্ষার মেরুদণ্ড সংস্কৃতি। আমি একটা মানুষকে যখন পা থেকে মাথা পর্যন্ত তাকাই, আমি দেখি তার ভিতরে কি সংস্কৃতি আছে। আমি যখন একটা মানুষের সাথে কথা বলি, দেখি তার ভিতরে কি সংস্কৃতি আছে। আর টোটালি আপনি যে সংস্কৃতিটা বুঝেছেন, আমাদের বর্তমান যে সাংস্কৃতিক অবস্থাটা, এটা আসলে আমাদের যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান, যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, মুক্তভাবে কথা বলার অধিকার পেয়েছি, একটা দানবের পতন হয়েছে। আমাদের সংস্কৃতিটা এখন কিছুটা থমকে আছে। আমাদেরকে নতুন করে, নতুনভাবে এই সাংস্কৃতিক জাগরণকে উজ্জীবিত করতে হবে। আমাদের জুলাই বিপ্লব নিয়ে অনেক কিছু করার আছে। জুলাইয়ের প্রতিটি দিনের কথা, লিপি পরতে পরতে আমাদের এটা সংস্কৃতির মাধ্যমে, আমরা কবিতার মাধ্যমে, নাটকের মাধ্যমে, আমরা বিভিন্নভাবে লিখনির মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরতে হবে জাতির কাছে, বিশ্ব দরবারে, বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে আমাদের এই গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা। আমি আরেকটা কথা আপনাকে বলি, আমি সেই জুলাই বিপ্লব নিয়ে আমি দুটো নাটক লিখেছি। আচ্ছা। আমার একটি নাটক নাম হয়েছে বিপ্লবের জুলাই, আরেকটি নাটকের নাম হয়েছে অভ্যুত্থানের জুলাই। এই দুটো নাটক, একটা লোকদল, আরেকটা আমার নামটা মনে হচ্ছে না, দুটো নাট্যদল তারা আগামী শুক্রবার থেকে রিহার্সেল করবে এবং আগামী 1 মাসের মধ্যে জাতীয় পর্যায়ে এই দুটি নাটক মঞ্চস্থ হবে। বাহ, চমৎকার। আমরা অবশ্যই খুব ভালো কিছু প্রত্যাশা করছি, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং আমাদের যে ইতিহাসটা গড়লো সেটিও আমরা নতুনভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, বাস্তব ঘটনা নিয়ে প্রতিটি লেখা আর কি। জি অবশ্যই। সেই সাথে গণ অভ্যুত্থান নিয়ে আপনার কবিতাও রয়েছে তরুণদের উদ্দেশ্যে। সেই কবিতার সম্পর্কে জানতে চাই, কবিতাতে আপনি কি কি ভাব আসলে প্রকাশ করতে চেয়েছেন, পাশাপাশি আসলে তরুণদের জন্য আপনার মেসেজ কি থাকবে? আমি জুলাই বিপ্লব নিয়ে আমার প্রতিদিনই আমি লিখেছি। আমি জুলাই বিপ্লবের সময় যে লেখাগুলো লিখেছি, যে কবিতাগুলো, ওগুলো দিয়ে আমার একটা কাব্যগ্রন্থ হয়ে যাবে। আমি প্রথম পড়ব জুলাইয়ের বিপ্লবটা যেটা থেকে শুরু হয়, কোটা সংস্কার, ওটা থেকেই, এই কোটা আন্দোলনের দাবি থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের তৈরি হয়, ওখান থেকেই জুলাই বিপ্লবটা হয়। সেটা নিয়ে আমার লেখা। কোটা সংস্কার চাই বলে তাই রাজাকার হই আমি, অধিকার চাইলে আমায় কেন রাজাকার বলো তো, দেশের জন্য ভালোবাসা কোথায় তুমি রাখো, রক্তের নদী ও মানুষ খুনের লজ্জা কোথায় ঢাকো, জেগেছে আজ ছাত্র জনতা, জেগে উঠেছে তরুণ, আমার দেশের দামাল ছেলেরা খেপে উঠেছে অরুণ, বুকে আমার শক্তি অনেক, দেশকে ভালোবাসি, দেশের জন্য প্রাণ গেলেও চক্ষু বুঝেও হাসি। এটা আমি জুলাইয়ের 24 তারিখ লিখেছিলাম। আমি কখন কোন কবিতাটা লিখে রাখি সেটা ডেট দিয়ে রাখি। আরেকটা শোনাই, এই যে আমাদের এত শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি একটা কবিতা লিখেছি। কবিতার শিরোনাম মহাকালের কাব্য। মৃত্যুকে যারা আলিঙ্গন করে মহাকালের কাব্য হয়, বীরের আলোতে আলোকিত জাতি, আলো পৃথিবীময়। মৃত্যুকে যারা জয় করেছে তাদের মৃত্যু নেই, দখলিত ভূমি সূর্যোদয় দেখে বীরের মৃত্যুতেই। শহীদের রক্ত মুছে না কখনো এ জমিন বয়ে বেড়ায়, বীর মহাবীর হেসে উকি দেয় গগনে তারায় তারায়। রক্ত কখনো যায় না বৃথা, রক্ত হলো বহমান, ছাত্র জনতার বুকের রক্ত বুলেটের চেয়েও বেগবান। এটা আমি বীর শহীদদের শ্রদ্ধা করে লিখেছি। জুলাইতে আমার একটা গান প্রকাশিত হয়েছে এই গণ অভ্যুত্থান নিয়ে। সেই গানটা হলো, বুকের পাঁজর মেলে ধরেছি যত পারিস গুলি চালা, ঘাতক বুলেট পাই না তো ভয়, এই বুলেটই ফুলের মালা। খুবই বেদনাদায়ক কিছু কথা, যেটা আসলে আমরা যদি সেটার সাথে রিলেটেড করি তাহলে হয়তো আমরা উপলব্ধি করতে পারি কতটা
কষ্ট বা কতটা খারাপ লাগা, কতটা সেই সিচুয়েশন থেকে আপনি কথাগুলো লিখেছেন? আমি যখন লেখাগুলো লিখেছি আমি হাউমাউ করে কেঁদেছি, অশ্রু পড়েছে, আর ওদিকে লিখছি সারা রাত বসে বসে। যেমন আমি লিখেছি, গণহত্যায় ওই খুনিদের বিচার হবে যবে, রক্তে ভেজা প্রাণের ভূমি কান্না থামবে তবে। এই যে আমার ভূমি কান্না করছে, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এর কান্না থামবে না। এগুলো আমি লিখেছি। আমি লিখেছি, চারিদিকে লাশ, অগণিত লাশ, বিলে ঝিলে লাশ নদীতে, নর্দমা রাস্তায় গদিতে, পাওনা কি ভয়, তাজা প্রাণ ক্ষয়, পুরো দেশময়। রক্ততে রাঙিয়েছে সবুজ এই ভূমি, শত সহস্র খুন আমার ভাই বোন, এর জবাব কি করে দিবে তুমি? লাশের উপর দাঁড়িয়ে যারা নৃত্য উল্লাস করে, সেই খুনিদের গুলিতে আজ নিষ্পাপ ফুল ঝরে। নিষ্পাপ ফুল কারা? ওই যে শিশু হত্যা, শিশুদের উপর যে গুলি বর্ষণ হয়েছে সেটাকে আমি নিষ্পাপ ফুল বলেছি। এরকম অনেক লেখা আছে আমার। দেখিনি আমি 52, দেখিনি 69, দেখিনি আমি 71-এর ভয়াল রাত দুপুর, দেখেছি আমি এই 24-এ মহাবীর আবু সাঈদ, দেখেছি আমি শহীদ বীরদের মৃত্যু যেন ঈদ। এই যে হাজার হাজার ছেলেপেলেরা মরে যাচ্ছে, ঈদের আনন্দ নিয়ে মরছে, তারা যে মরে যাচ্ছে, মরে যাবে সে চিন্তা করছে না, ওটাকে আমি লিখেছি। দেখেছি আমি শহীদ বীরদের মৃত্যু যেন ঈদ। খুবই ভালো লেগেছে। এবং আপনার যে নাট্যর কথা বলছিলেন, নাটকের কথা, সেটা নিয়েও আমাদের খুব ভালো একটি প্রত্যাশা। আমরা নতুনভাবে কিছু জিনিস দেখতে পারবো। এবং আসলে অনেকেই আছে যারা অনেক কিছুই জানে না বা হয়তো বা তাদের কাজ পর্যন্ত পৌঁছানে, সেটির মাধ্যমে পৌঁছাবে। তরুণদেরকে নিয়ে আমি 23 জুলাই, মানে গত বছর জুলাইতে আমি লিখেছিলাম এসো তরুণ। 1 জুলাই লিখেছিলাম, আরেক জুলাইয়ে অভ্যুত্থান হয়েছে। গত বছরের জুলাইয়ের 11 তারিখ আমি লিখেছিলাম কবিতাটা। তখন আপনি জানতেনও না আসলে 2024 আগামী জুলাইতে যে এই অভ্যুত্থান হবে, তরুণরা যে অভ্যুত্থান করবে, জেগে উঠবে, সেটা তো আমি জানতাম না। কিন্তু আমার কবিতা টেনে নিয়ে গিয়েছে ওখানে। এই কবিতাটা লিখে আমি সোহরাওয়ার্দীতে আবৃত্তি করেছিলাম একটা বিশাল জনসমাবেশে। তখন সবাই অনেক পছন্দ করেছিল, উজ্জীবিত হয়েছিল। সেটার কয়েকটা লাইন আমি বলছি। এসো তরুণ, হাতে রাখি হাত, দূর করে দিই অন্ধকার কালো রাত, যত আছে কালছাপ রাক্ষস দস্যু, করিব তাদের নস্যাৎ। এসো তরুণ, হাতে রাখি হাত। তরুণ তুমি, হাতে নাও পতাকা, হয়ে ওঠো বলিয়ান, তুমি অরুণ বরুণ মহিয়ান। যুগে যুগে তোমার বীরত্বে জাতি গেয়েছে মুক্তির গান। তুমি শক্তি, তুমি শ্রেষ্ঠ, তুমি আধার গগনে জাতির জন্য আশা জাগানিয়া কলতান। তুমি তরুণ, তুমি অরুণ, তুমি মহিয়ান। যে উজ্জীবিত হওয়ার মতো একটি কবিতা। অনেক শুভকামনা রইল আপনার জন্য, আগামী পথ চলার জন্য। আগামীতে আরো ভালো ভালো কবিতা হয়তো আমরা উপহার পাবো। ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ আপনার প্রাণবন্ত উপস্থাপনার জন্য। অনেক শুভকামনা। আগামীতে আপনিও অনেক এগিয়ে যাবেন সেই প্রত্যাশা রইল। জি ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।